আসসালামু আলাইকুম। 2026 সালে যে অ্যাকাউন্টিং এর যে কোয়েশ্চেনটা আসছিল ফাইনাল অ্যাকাউন্টের, সেই অ্যাকাউন্টের কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। রিয়ান এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেওয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনা করে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তিনটা কাজ। বিশদ আয় বিবরণী মানে ইনকাম স্টেটমেন্ট বানানো লাগবে। মালিকানা সত্ত্বে পরিবর্তন কোনটা হয়েছে সেইটা বের করা লাগবে। আর ব্যালেন্স শিট আর্থিক অবস্থার বিবরণী বের করা লাগবে। তো আসো আমরা আমাদের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমরা এটা করা শুরু করি। এটা 2026 সালের ঢাকা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছিল। এর মধ্যে কি কি ডাটা দেওয়া আছে আমরা আসলে একটু দেখি। নগদ তহবিল দেওয়া আছে ডেবিট ফিল্ডে 30,000 টাকা। প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব দেওয়া আছে 30,000 টাকা। 50,000 টাকা। আর প্রদেয় হিসাব দেওয়া আছে 42,000 টাকা। ক্রয় ও বিক্রয়, ক্রয় আছে 77,900 আর বিক্রয় হচ্ছে 1,65,000 টাকা। বেতন 10 মাসের দেওয়া আছে, 2 মাস দেওয়া নাই, 20,000 টাকা। আচ্ছা, রপ্তানি শুল্ক দেওয়া আছে 1,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। আসবাবপত্র 20,500 টাকা। আর 10% বিনিয়োগ করা আছে 12,000 টাকা। 10% প্রফিট থাকবে, ইনকাম। ডাক ও তার খরচ হয়েছে 5,000 টাকা। অফিস সরঞ্জাম এক্সপেন্সের এটা খরচ হয়েছে 47,000 টাকা। ফেরত কি ফেরত লেখা নাই, ক্রয় ফেরত বিক্রয় ফেরত লেখা নাই। তো কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত লেখা নাই, সেটা বের করা লাগবে। সেটা আমাদের বের করা লাগবে। একটা আছে 3,000, একটা আছে 12,000। কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত বের করতে হবে। তো এইটা আমাদের প্যাচ। আচ্ছা, আমদানি শুল্ক 5,500। বিজ্ঞাপন খরচ আছে 8,000। উত্তোলন ও মূলধন 18,000 ও মূলধন হচ্ছে 1,09,400। এই যে রেওয়া মিলের ব্যালেন্স মিলেছে 3,28,400, 3,08,400। আচ্ছা, আর অ্যাডজাস্টমেন্ট সমন্বয় গুলো কি দেওয়া আছে? এক নম্বরে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয় নাই। 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, বাকিতে পণ্য বিক্রয়, তার মানে বিক্রয়ের মধ্যে এই জিনিসটা ঢুকবে। স্থায়ী সম্পদের উপর, স্থায়ী সম্পদের উপর 5% ডেপ্রিসিয়েশন অবচয় ধার্য করতে হবে। আর মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। আসো আমরা একে একে অঙ্কটা করা শুরু করি। আমার ফার্স্টেই দরকার সেলস ফিগার। বিক্রয়, বিক্রয় কোন জায়গায় আছে? ক্রয় ও বিক্রয়ের জায়গায় দেখেছিলাম, এই যে ক্রয়, এই যে বিক্রয়। তাহলে এইটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে পণ্য ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। 1,65,000 টাকা। আমরা শুরু করব এটা দিয়া, এটা সরাই। এই যে আমাদের ফরম্যাট, আমরা একটা এক্সেল তৈরি করে রেখেছি। প্রতিষ্ঠানের নামটা আগে লিখি। সিস্টেম হচ্ছে প্রথমে নাম লেখা। প্রতিষ্ঠানের নাম কি? রিয়ান এন্টারপ্রাইজ। রিয়ান এন্টারপ্রাইজ। আচ্ছা, কত সালের? 2031 সালের 2025 সালে। তার মানে এটা তার সালটা লিখি। 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে আমরা আস্তে আস্তে সেলস ফিগার গুলো লিখি। বিক্রয় করেছি পণ্য বিক্রয় বা সেবায়, পণ্য বিক্রয় বা সেবায়, তার মানে আমার হচ্ছে এই যে 1,65,000। এটা হচ্ছে আবার বিক্রয়। এই বিক্রয় ফিগারটা আমরা লিখবো। আসলে লিখি, এটা এদিকে দিকে যাবো আমরা। হ্যাঁ, এইটা বিক্রয় 1,65,000 টাকা। আচ্ছা, এই কি হলো, জায়গা হচ্ছে না। এইটা হচ্ছে ফিগার। সেভ করে নি। হুম, একটু কপি রাখি। আচ্ছা, রিয়ান এন্টারপ্রাইজ কই আসছে? 2026 ঢাকা। ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে পেজ, জায়গা চলে নিতে পারবো। তার মানে আমার প্রথম লাইনটা হয়ে গেল। 1,65,000 টাকা হচ্ছে আমার পণ্য বিক্রয় বা সেবা। এখানে পণ্য বিক্রয়টায়। আর এর সঙ্গে যোগ করতে হবে, কি যোগ করতে হবে? অলিখিত বাকিতে বিক্রয়
বা অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় কোনো ফিগার থাকলে যেটা লেখা থাক এটা আমি এইখানে লেখা যোগ করব। অলিখিত বাকিতে বিক্রয় কি ছিল আসো আমরা দেখি। এই যে অলিখিত বাকিতে বিক্রয়, পণ্য বাকিতে পণ্য বিক্রয় অলিখিত হিসাবভুক্ত হয়নি, তাই আমরা হিসাবভুক্ত করব। 10,000, এই যে যোগ হয়ে গেল 1,75,000, ফর্মুলা দেওয়া আছে, অটোমেটিক চলে আসবে। ফেরত, এই 2026 সালের কোয়েশ্চেনে গিট্টু লাগাইছে কি দিয়া? ফেরত দিয়া। এখন 3,000 আছে, 12,000 আছে, ডেবিটে কোনটা হবে ক্রেডিটে কোনটা হবে, এর কারণটা কি? এটা কারণটা হচ্ছে লিখতে হবে। কিছু আমরা শর্ট নোটস করে রাখছিলাম, সেটাকে দেখা যায় কিনা দেখি। ফেরত, আচ্ছা ফেরতের ফেরত, এটা শর্ট নোটসটা খুঁজে পাচ্ছি না। এখানে ফেরত হবে হচ্ছে ডেবিট ব্যালেন্স যেটা আছে সেইটা। ফেরত কত? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে আমার 3,000 টাকা। এটা হবে বিয়োগ, এটা বিয়োগ চিহ্ন, এটা একটু হয় নাই, এটা একটু বিয়োগ চিহ্ন দিয়ে দেখাই দেই। এইটা হচ্ছে বিয়োগ চিহ্ন, এই 3,000 কমে গেল। তাহলে 1,72,000 টাকা হচ্ছে আমার সেলস। লাইন করে করে রাখবো, আচ্ছা রাখি। 1,72,000 টাকা হলো আমার সেলস। আচ্ছা, এরপরে আমার দরকার বিকৃত পণ্যের ব্যয়। আমার প্রাথমিক মজুত পণ্য লাগবে, কোন পণ্য ক্রয় করলে সেটা যোগ হবে। তাহলে প্রাথমিক মজুত পণ্য কোনটা, এটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। সমাপনী মজুত পণ্য 20,000 দেওয়া আছে না, আমার দরকার এই যে প্রারম্ভিক মজুত পণ্য 30,000। আমরা 1/1 আসি, এটা আমরা খুঁজে বের করলাম 30,000। 30, 1, 2, 3, 30,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য। অটোমেটিক আসছে যোগ না আসে নাই? কেন আসে নাই? আচ্ছা, এটা নিট ক্রয়। আচ্ছা, পণ্য ক্রয় কত টাকা পণ্য ক্রয় করলো, কত টাকা পণ্য ক্রয় করলো আমরা দেখি খুঁজে। এখানে ক্রয় কত? এই যে 77,900 টাকা হচ্ছে পণ্য ক্রয়। 77,000 পণ্য, এই যে পণ্য ক্রয় এই বরাবর আসবে কত? 77,900, তাই কি? ক্রয় ও বিক্রয় 77,900 ফিগার, এটা হচ্ছে আমার 77,900 ফিগার। ওকে, এটা আমরা লিখলাম। যোগ নিট ক্রয়টা চলে আসতেছে এখানে, অন্যান্য ক্যালকুলেশন দেখবো সব অটোমেটিক করা আছে এখানে ফর্মুলার মধ্যে। আচ্ছা, এর সঙ্গে বাদ যাবে কি? ক্রয় ফেরত। ক্রয় ফেরত বা বই ফেরত যেটা আমি থাকুক, ক্রয় ফেরত বা বই ফেরত। ক্রয় ফেরত, আমি পণ্য ক্রয় করে নিয়ে আসছি, এটা আমি ফেরত দিব। নিশ্চয়ই পণ্যের মধ্যে ঝামেলা ছিল। ক্রয় ফেরত কোন জায়গায় লেখা আছে? এই যে ফেরতে লেখা আছে। কোন ফিগার নিব? এই ফিগারটা নিব, ক্রেডিট ফিগারটা নিব। কত? 12,000। ক্রয় ফেরত 12,000। আমরা পাঁচ মানে 12,000, 12,000। মানে ক্রয় বাট্টা, কোনো ক্রয় বাট্টার ডিসকাউন্ট আছে নাই? আর কি আছে? আমার আমদানি শুল্ক আছে, আছে। এগুলো আমাদের পরে লাগবে, আমাদের ক্রয়ের আর এই অন্যান্য যে ফিগার গুলো। মালিকের পণ্য উত্তোলন, এটা তো বাদ যাবে। মালিকের পণ্য উত্তোলন কত? মালিকের পণ্য উত্তোলন 2,000 টাকার পণ্য উত্তোলন করেছে, বাদ যাবে 2,000। ক্রয় বাট্টা পারচেজ ডিসকাউন্ট কোনো কিছু উল্লেখ নাই, বিনামূল্যে পণ্য বিতরণ নাই, যদি থাকে তাহলে এখানে উল্লেখ করতাম, বাদ দিতাম। তাহলে বাকিতে বা অলিখিত ক্রয় এইখানে নাই, আছে কি? নাই। তাহলে আমার নিট ক্রয় হচ্ছে এই এগুলোর ফিগার হচ্ছে, এগুলোর ফিগার অল পেজ। এখন বর্ডারে যাই, এটা অল বর্ডার দিই, সুন্দর দেখা যায়। অল বর্ডার দিলে হলো না, আউটসাইড বর্ডার দিই। এই এগুলো যোগ বিয়োগ করে আসলো হচ্ছে আমার 63,000 টাকা নিট ক্রয়। এখন ক্রয় পরিবহন কত আছে সেটা আমাদের লিখতে হবে। ক্রয় পরিবহন নাই। ক্রয় পরিবহনের কোনো ফিগার আছে? না, নাই, আমরা আগেই দেখেছি, নাই। ক্রয় পরিবহন নাই। আমার আর কি কি এখানে আসবে? মালিকের শুল্ক, আমদানি শুল্ক আসবে। আমদানি শুল্ক 5,000
5,500। আমদানি শুল্ক 5,500, 5,500 এই ফিগারটা দিলাম। ওকে, আর কিছু আছে এখানে? জাহাজ ভাড়া, বন্দর ভাড়া, ডক চার্জ, মজুরি, কিছুই নাই। জাহাজ ভাড়া, বন্দর ভাড়া, মজুরি, ক্রয় পরিবহন কিছু আছে? ক্রয় আছে, জাহাজ, রপ্তানি শুল্ক। এখানে প্যাচ লাগানোর দুইটা বিষয় আছে, রপ্তানি শুল্ক আর আমদানি শুল্ক। আমদানি শুল্ক হচ্ছে আমার ওই যে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আসবে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, কিন্তু রপ্তানি শুল্ক আসবে হচ্ছে আমার এক্সপেন্সের মধ্যে থেকে, এখানে আসবে না। পরিচালন ব্যয় থেকে এটা বাদ যাবে, পরিচালন ব্যয় এটা অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখানে আর কি আছে? আর তো কিছু দেখতেছি না। বিজ্ঞাপন খরচ না, উত্তোলন মূলধন, উত্তোলন আছে এখানে না, এটা এখানে আসবে না, এটা অন্য উত্তোলন। আর কিছু না, এখানে আর কোনো কিছু নাই। সমাপনী মজুত পণ্য লাগবে, এই যে সমাপনী মজুত পণ্য 20,000 দেওয়া আছে, এই যে সমাপনী মজুত পণ্য, তাহলে এটা আমরা এন্ট্রি দেই। সমাপনী মজুত পণ্য 20 বাদ, মানে নেগেটিভ 20, 20,000। মোট মুনাফা হচ্ছে এটা দেখি, এইটা যোগ 1,72,000। আর কোনো কিছু বাদ গেল কিনা, কোনো ফিগার বাদ গেল কিনা খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখানে যোগ তো মনে হয় ঠিক আসতেছিল না, এই যে প্রারম্ভিক মজুত পণ্য এই ফিগারটা এখানে আসবে, এইখানে আসবে, এটা এখানে, এইখানে ফিগার না, এইখানে আসবে। নিট ক্রয় হচ্ছে এইটা, কত যোগ হবে? প্রারম্ভিক মজুত পণ্য এর সঙ্গে নিট ক্রয় যোগ হবে না, প্লাস, হ্যাঁ, এইটা। হ্যাঁ, ঠিকই আছে, এইটাই ঘরে আসবে না, এটা এই ফর্মুলাই পর্যন্ত নেই নাই, তাহলে তো এইখানে তো যোগ হয়নি। এই তো বলিস 93,900, এইটা সমাপনী মজুত পণ্য, এটা বিয়োগ হলো, এটা 92,600। এই হচ্ছে আমার গ্রস প্রফিট, মোট মুনাফা। এখন আমরা পরবর্তী স্টেজে চলে যাই। আমাদের দরকার, আমরা পেয়ে গেলাম দুইটা জিনিস, আমরা নিট বিক্রয়টা পেয়ে গেলাম, পরিচালন আয় মানে নিট বিক্রয় সেটা পেয়ে গেলাম, এরপরে বিয়োগ করব বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, এটা বের করলাম, এটা বের করলাম। এরপরে আমাদের দরকার পরিচালন ব্যয়ের খাতে কি কি অংশ আছে, সেইখানে এই কোয়েশ্চেন থেকে তাড়াতাড়ি সেগুলি নেওয়া। আমরা দেখি, আমরা 1 বাই 1 থেকে আসবো, আমরা শুরু থেকে আসবো। নগদ তহবিল, কোয়েশ্চেনটা ছোট হয়ে গেছে। নগদ তহবিল এখানে আসবে না। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব এখানে আসবে, নো। ক্রয় বিক্রয় আসবে না। বেতন আসবে 10 মাস, তাহলে 10 মাসের বেতন হচ্ছে আমার 20,000 টাকা। 10 মাসের বেতন 20,000 টাকা, তাহলে 12 মাসের বেতন লাগবে। বকেয়া বিষয়ে কিছু লেখা আছে? এখানে কিছু লেখা নাই, অ্যাডজাস্টমেন্টে কিছু লেখা নেই, তারপরে আমাকে ক্যালকুলেশন করে বসাইতে হবে, কারণ আমার 31 ডিসেম্বর 25 দেওয়া মিল দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে এর সঙ্গে যোগ করা, বকেয়া বেতন যোগ করতে হবে। 10 মাসের বেতন কত সেটা আমরা লিখি, 10 মাসের বেতন দেওয়া আছে 20, সরি 20,000 টাকা, এর সঙ্গে যোগ করতে হবে বকেয়া, বকেয়াটা যোগ করি। এর বকেয়াটা কত? এটা হচ্ছে 10 মাসের বেতন, তো এইটারে ভাগ করলাম 10 দিয়া, যা হইল এইটা 2,000।
2000 গুণ 2 মাস, গুণ 2 মাস, 4000, 24,000 টাকা হচ্ছে আমার বেতন ভাতা বাবদ খরচা, অপারেটিং এক্সপেন্স। এরপরে আমার কি লাগবে, আর কি কি শুল্ক ছিল, আমরা বেতনে গেলাম, রপ্তানি শুল্ক, হ্যাঁ রপ্তানি শুল্ক চলে আসবে। রপ্তানি শুল্ক ফিগার কোন জায়গায় আছে দেখো, রপ্তানি শুল্ক ফিগার এই যে এইখানে। রপ্তানি শুল্ক কত, রপ্তানি শুল্ক ছিল হচ্ছে আমার 1500, এই ফিগারটা গেল। এরপরে আমার কি কি খরচ আছে, রপ্তানি শুল্ক 1500, প্রারম্ভিক মজুত পণ্য প্রয়োজন নয়, আসবাবপত্র, আসবাবপত্র আমার স্থায়ী সম্পদ, যেহেতু আসবাবপত্র আমার স্থায়ী সম্পদ, তো আসবাবপত্রের উপর একটা আমার ডিপ্রিসিয়েশন একটা খরচ আছে, এটা অবচয়ের একটা ডিপ্রিসিয়েশন একটা খরচ আছে, এই খরচটা কত বলেছে, 5%। এটা ক্যালকুলেশন করে বসাতে হবে, আসবাবপত্রের স্থায়ী সম্পদ। তাহলে এটা বসাবো, ডাক ও তারও আছে, ডাক ও তারে আমার পোস্টেজে আমার খরচ হয়েছে 5,000 টাকা, তাই আসবাবপত্র আমার আছে 20,500। আসো বসাই, ডাক ও তার খরচ 5,000, এটা বসাই দেই, এখানে আছে 5,000 টাকা। আর আমার আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় কত, আসবাবপত্রের খরচ ছিল 20,500, 5,000 গুণ 5%, এর 5% খরচ, এইটা হচ্ছে আমার খরচ, আসবাবপত্রের অবচয় গেল, আসবাবপত্রের অবচয়। এরপরে আর আসবাবপত্র গেল, বিনিয়োগ এখানে আসবে না, টাকতার গেল, অফিস সরঞ্জাম, এইটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জাম, এইটার একটা খরচ আছে 47,000, 47,000-এর উপর 5%, তাহলে অফিস সরঞ্জাম কোন জায়গায় আছে, এই যে অফিস সরঞ্জামের অবচয়, অফিস সরঞ্জাম হচ্ছে আমার আচ্ছা আসবাবপত্র ফিগারটা এখানে লিখে দিব, 20, দেখা দরকার নেই, এত কিছু দেখানোর দরকার নেই, এটা হচ্ছে, আর অফিস সরঞ্জাম হচ্ছে আমার এইটা, এটা কত হচ্ছে, আর অফিস সরঞ্জাম হচ্ছে 47,000, অফিস সরঞ্জামের অবচয় হচ্ছে আমার 47,000 টাকা, এর 5%, এটা হচ্ছে আমার অফিস সরঞ্জামের অবচয়, এই খরচটাও গেল। এরপরে আর কি কোনো খরচ আছে, পরিচালন খরচ, আর কোনো পরিচালন খরচ, অফিস সরঞ্জাম গেল, ফেরত না, আনময় শুল্ক না, বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, বিলম্বিত বিজ্ঞাপন বা এই ধরনের কোনো কিছু নাই, যেহেতু নাই তাহলে 8,000 টাকা আমার বিজ্ঞাপন খরচ লিখে রাখতে হবে, বিপণন ও বিজ্ঞাপন খরচ 8,000 টাকা, 8,000 টাকা, এই হচ্ছে খরচ। আর কোনো খরচ, ব্যক্তিগত উত্তোলন, বাকিতে তোমাদের মানে মজুত পণ্য, কুরিনের একটা প্যাচ থাকে, সেই কুরিনের প্যাচটা কি, কুরিনের কোনো খরচ, আপ্যায়ন খরচ এগুলো নাই, কুরিনের কোনো খরচ, আপ্যায়ন খরচ না, আমদানি শুল্ক গেল, বিজ্ঞাপন খরচ, উত্তোলন মূলধন না, নাই। So lucky. মোটামুটি একটু ইজি অঙ্ক দিয়েছে, জাস্ট খালি ফেরতের প্যাচটা ছাড়া আর কোনো অন্য কোনো মেজর কোনো প্যাচ ছিল না। তাহলে এটা এগুলো যোগ করে 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 আমার পরিচালন ব্যয় কত হইলো একটা আমরা বের করি, কুড়ি থাকলে আমরা এভাবে বের করতাম। আচ্ছা, এটা এ, পরিচালন খরচ, সবকিছু বাদ, এই যে, এটা আমরা ফর্মুলা দিয়ে বের করেছি, এখান থেকে শুরু করে একটা যত এক্সপেন্স আছে, অপারেটিং এক্সপেন্স সব আমরা এগুলো যোগ করে ফেলেছি, যোগ করে পুরো ফিগারটা হচ্ছে একটা নেগেটিভ ফিগার, এই যে নেগেটিভ ফিগার 41,850, 41,875, তাহলে এটার সঙ্গে বিয়োগ করলে হয় হচ্ছে পরিচালন মুনাফা আমার, পরিচালন মুনাফা এই 41,875 বিয়োগ যাবে হচ্ছে আমার এই হচ্ছে আবার কস্ট অফ গ্রস প্রফিট থেকে, মোট মুনাফা বা মোট লাভ 92,600 থেকে আমরা বাদ দিব, তাহলে আসলে আমরা বাদ দিই, তাহলে আগে কোয়েশ্চেনটা নিয়ে যাই, সেটা কাছাকাছি নিয়ে গেলে ভালো হবে। কোয়েশ্চেনটাকে টেনে নিয়ে যাই,
আমার পরিচালন মুনাফা হচ্ছে 50,725 টাকা। এর সঙ্গে আমাদের কি করতে হয়, অন্যান্য আয় যোগ করতে হয় আর অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। অন্যান্য আয়ের মধ্যে আছে ব্যাংক আমানতের সুদ, বিনিয়োগের সুদ, প্রাপ্য লভ্যাংশ, সাব রেন্ট, সাব লিজ, ভাড়া, উপভাড়া, প্রাপ্য ভাড়া থাকলে যোগ করতে হবে, এটা একটা প্যাচ হতে পারে। কমিশন আয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত বাট্টা, সকল প্রাপ্তি অপ্রাপ্তি, শিক্ষানবিশ স্যালামি যদি আমাদেরকে দেয় সেটা এখানে যোগ হবে, এগুলো যোগ হয়। আর এদিকে দেখো যে পরিচালন ব্যয় কি কি থাকে সাধারণত, এই যে বেতন ও ভাতা থাকে, বকেয়া বেতন থাকলে যোগ করতে হয়, ভ্রমণ খরচ থাকে, প্রশিক্ষণ ভাতা, ছাপা ও মণিহারি, যদি ছাপা ও মণিহারি বা সাধারণ খরচ থাকে, এর সঙ্গে অব্যবহৃত মণিহারি থাকলে এটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখানে একটা প্যাচ থাকতে পারে। ডাকতার খরচ এখানে ছিল, বিদ্যুৎ পানি বা ইউটিলিটি এক্সপেন্স কি ছিল, অফিস গোডাউনের ভাড়া থাকলে এখানে, ইজারা ভাড়া থাকলে এখানে, ব্যাংক চার্জ থাকলে আমরা লিখতাম, বিজ্ঞাপন ও বিজ্ঞাপন খরচ ডাইরেক্ট থাকলে এখানে, আর যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বিলম্বিত বিজ্ঞাপন থাকলে অ্যাডজাস্টমেন্ট করতে হইতো, এগুলো নাই এখানে। প্যাকিং খরচ নাই, বিক্রয় পরিবহন, ক্যারেজ আউটওয়ার্ডস, বই পরিবহন, পণ্য বিক্রয় করে ক্রেতার কাছে পাঠানোর খরচ, ইনডাইরেক্ট যে খরচগুলা, এটাও এখানে নাই। স্থায়ী সম্পদের মেরামত সেটাও এখানে নাই। দালান কোঠার অবচয় নাই। তারপরে স্থায়ী সম্পদের এটা নাই, আসবাবপত্রের অপচয় নাই, অফিস সরঞ্জামের অপচয় নাই, অপচয় আছে সেটা আমরা বের করেছি, ডিপ্রিসিয়েশন, দুইটা ডিপ্রিসিয়েশন বের করেছি। আসবাবপত্র আর অফিস সরঞ্জাম, অফিস ইকুইপমেন্টস, বিক্রয় কমিশন নাই, যদি থাকতো এখানে আসতো। বিমার খরচ থাকলে এখানে আসতো, বিমার খরচে আবার অগ্রিম থাকে, একটা প্যাচ থাকে, সেই প্যাচটা এখানে নাই। আইন খরচ থাকলে আসতো। ডিসকাউন্ট, প্রদত্ত বার্তা, অ্যালাউড ডিসকাউন্ট, দেনাদারের বা অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার এর কাছ থেকে টাকা আদায়ের সময় যে ছাড়টা দেওয়া হয়, এটা হচ্ছে বাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা, এটা ব্যবসার একটা খরচ, এটা থাকলে প্রদত্ত বাট্টা, অ্যালাউড ডিসকাউন্ট যদি থাকে, এটা সম্ভবত 27 সালের অঙ্কে এটা ইম্পর্টেন্ট থাকতে পারে, বাট্টা খরচ বা এই যে অ্যালাউড ডিসকাউন্ট, এই বাট্টা জাতীয় কোনো কিছু থাকতে পারে। এই ফেরত, এবার যেমন ফেরতের কোশ্চেনটা আসছে, জাস্ট খালি ফেরত লিখছে, এখানে শুধু বাট্টা লিখে রাখতে পারে, এমন হইতে পারে। আচ্ছা যাই হোক, এরপরে সুনামের অবলোপন, পেটেন্টের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, আপ্যায়ন খরচ, রপ্তানি শুল্ক, এটা এখানে ছিল নতুন। এইগুলো থাকতে পারে। আর কুরিনের এভাবে একটা ক্যালকুলেশন করা যেতে পারে, বইয়ে দেওয়া আছে, অথবা এভাবেও করতে পারে, নতুন অনাদায়ী পাওনা এটা এটা, অথবা একটা সিম্পল দেওয়া আছে ফর্মুলা, দেনাদার থাকে, ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, আর এগুলো যোগ করে, বিক্রয় ফেরত বিয়োগ করে, নতুন কুরিন বা অনাদায়ী পাওনা বিয়োগ করে, এটা সিম্পল একটা ফর্মুলা বের করা যায়। তারপরে 5% থাকলে সেখান থেকে সঞ্চিতি বের করতে হয়। আর পুরাতন যেটা থাকবে সেটার সঙ্গে নতুন কুরিন যোগ করে আমরা একটা নতুন ফিগার পাবো, সেটা এইভাবে সন্দেহজনক কুরিন সঞ্চিতি কোনটা এটা আমরা বের করতে পারি। এটা এখানে লাগে নাই, কুরিন সংক্রান্ত কোনো কিছু নেই, তার মানে কুরিন সংক্রান্ত বিষয়গুলো আগামী তোমাদের যে বোর্ডে আসবে 2027 সালের কোয়েশ্চেন, সেখানে খুবই ইম্পর্টেন্ট থাকবে, কুরিন সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, 41,000 টাকা আসলো আমার অপারেটিং এক্সপেন্স, পরিচালন ব্যয়, সেখান থেকে আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করে পেলাম অপারেটিং প্রফিট, এটা হচ্ছে পরিচালন মুনাফা। অন্যান্য আয়, অন্যান্য আয় বলতে কি আছে, অন্যান্য আয় কোন জায়গায়, অন্যান্য আয়, অন্যান্য আয়ের ঘরগুলো তো আমরা দেখলাম, ব্যাংক আমানতের সুদ, এই সুদ, প্রদত্ত ঋণের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, এখানে কি আছে, এখানে বিনিয়োগ সংক্রান্ত একটা জিনিস বোধহয় আছে, এটা হচ্ছে নগদ তহবিল, না 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 না, এই যে 10% রেটে বিনিয়োগ, 12,000 টাকা, 12,000 টাকার উপর 10% রেটে বিনিয়োগের সুদ, এইখানে আমরা এটা বের করে ফেলি। এটা এটা হচ্ছে 12,1,2,3 গুণ 10%, এক্সেলে করা খুবই সোজা, 1200 টাকা। জাস্ট খালি 1200 টাকা অন্যান্য আয়। অন্যান্য ব্যয় তো দেখতেছি না কোনো কিছু, না নাই। অন্যান্য কোনো ব্যয় আছে, অন্যান্য কোনো ব্যয় নাই। তার মানে নেট মুনাফা, নেট প্রফিট হচ্ছে, নেট ইনকাম যেই ভাষায় থাকুক সেটা হচ্ছে 51,925 টাকা। তার মানে রেয়ান এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2025 সালে সমাপ্ত বছরের জন্য মোট আমাদের নেট প্রফিটটা আসছে 51,925। এই 51,925 টাকা যাবে হচ্ছে আমার মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে। এখানে নামটা তো রিয়ান এন্টারপ্রাইজ লিখি আমরা। আচ্ছা, আমাদের 3টা কাজের একটা কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
নেট মুনাফা ছিল 51,925। এরপরে রিয়ান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এভাবে লিখতে হবে। রিয়ান এন্টারপ্রাইজ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই কাজ করতে গেলে আমরা একটা ফিগার পেয়ে গেছি, আমাদের প্রারম্ভিক মূলধন লাগবে, এরপরে যোগ করতে হবে নিট মুনাফা অবলিক ক্ষতি, এরপর যদি কোনো অতিরিক্ত মূলধন মালিক বিনিয়োগ করে সেটা যোগ করতে হবে, মূলধনের সুদ থাকলে সেটা যোগ করতে হবে যদি উল্লেখ করা থাকে, এরপরে বাদ দিতে হবে উত্তোলন, নগদ পণ্য উত্তোলনে যদি সুদ দেওয়া থাকে সেটা বাদ দিতে হবে, আয়কর থাকলে বাদ দিতে হবে, জীবন বীমা প্রিমিয়াম থাকলে বাদ দিতে হবে, সাধারণ সঞ্চিতি উল্লেখ থাকলে টোটাল আউটপুটটা পাওয়া যাবে এখানে। যদি আমরা ক্যালকুলেশন করি অলরেডি অটোমেটিক আমরা লিঙ্ক করে দেওয়া আছে এটার সঙ্গে, নিট মুনাফার সঙ্গে 51,925 এই ফিগারটা চলে আসলো এখানে। এখানে আমাদের লাগবে প্রারম্ভিক মূলধন এখানে কি দেওয়া আছে, নগদ তহবিল। এই ছিল কোয়েশ্চেনটা রিয়ান এন্টারপ্রাইজের। নগদ তহবিল, ক্রয় বিক্রয়, বেতন, রপ্তানি শুল্ক, প্রারম্ভিক মজুত, ডাকতার, উত্তোলন একটা ফিগার আছে, মূলধন এই যে লাস্টে এই যে দুইটা ফিগার 18,000 আর 1,09,400 এই দুইটা ফিগারে আমাদের লাগবে। আসলে আমরা এন্ট্রি দেই 1,09,400 হচ্ছে মূলধন, এই যে এইটা 1,09,400 প্রারম্ভিক মূলধন। কই দেওয়া যায়, এখানেই দিই নাকি? এক লক্ষ 9,400। আচ্ছা, অতিরিক্ত মূলধন নাই, মূলধনের সুদ নাই, নিট মুনাফা চলে আসলো লিঙ্কিং হয়ে। মোট এখানে দরকার নেই, যোগফলটা আসবে, এটা ভালো লাগে। এই যোগ হয়ে আসলো। উত্তোলন ছিল এখানে 18,000, এটার মধ্যে নগদ দিলাম 18,000, আর মালিক ব্যক্তিগত প্রয়োজন এই দুইটাই বাদ যাবে, দুইটা যোগ হয়ে এখানে আসবে, এখানে বাদ যাবে 12,000, 20,000 টাকা বাদ গেল। আর কোনো উত্তোলনের সুদ নাই, আয়কর নাই, জীবন বীমা প্রিমিয়ার, সাধারণ সঞ্চিতি এগুলি কোনো কিছু এখানে নাই, যেহেতু নাই সেহেতু এইগুলো আর লাগবে না। অনেক ইজি অঙ্ক ছিল এটা। এখন আমরা এরপরে করব হচ্ছে ব্যালেন্স শিট। এটা আমরা কপি করে নিয়ে আসি, প্রতিষ্ঠানের নাম রিয়ান এন্টারপ্রাইজ, এখানে পেস্ট করি। এটা হচ্ছে ব্যালেন্স শিট হয় স্পেসিফিক একটা ডেটে, এটা হচ্ছে 31 ডিসেম্বর, ডিসেম্বরটা লিখতে হবে 30 ডিসেম্বর 2025 এই তারিখের জন্য। শুধুমাত্র এই তারিখের কোম্পানির সম্পদ কি আছে, কোম্পানির দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ, এগুলি সব যোগ করে আসবো এখানে। কোম্পানি অনেক সম্পদ থাকলে আসবে এখানে, মালিকানা সূত্র থাকলে সেটা দেখো অটোমেটিক লিঙ্ক আপ করে চলে আসছে 1,41,325 আমরা দিয়ে দিয়েছি। দীর্ঘমেয়াদী দায় যদি থাকে সেটা আসবে এখানে, তারপরে চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস, এর মধ্যে আছে পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল, ট্রেড পেয়েবল, যাই থাকুক ইংলিশে, ইংলিশ টার্মগুলো তোমাদের শিখতে হবে। বাকিতে পণ্য ক্রয়, পাওনাদার বাড়লো, ক্রয় ফেরত, বহি ফেরত, পাওনাদার কমে গেলে এগুলো আসবে। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে অগ্রিম আয়, অনুপার্জিত আয়, আনআর্নড ইনকাম, আনআর্নড রেভিনিউ, অ্যাডভান্স ইনকাম, অগ্রিম বাড়ি ভাড়া, টাকা পেয়েছি কাজ করা বাকি ফিগার থাকলে এখানে আসবে, বকেয়া খরচ থাকলে এখানে আসবে, ব্যাংকে জমা অতিরিক্ত ওভারড্রাফট, ব্যাংকে জমা টাকার চেয়ে বেশি টাকা উত্তোলন করা হলে তার স্বল্প সময় ফেরত দিতে হয়। এগুলো আমি বোঝানোর জন্য একটা ফরম্যাট বানিয়েছি, সেই ফরম্যাটটা দিলেই এখানে অটোমেটিক চলে আসবে। এখানে ফলস আছে, আসলে আমরা ওয়ান বাই ওয়ান বসানো শুরু করি। আমরা যাব অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ, ইম্পর্টেন্ট হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ, প্রিপেইড এক্সপেন্স, এইটা এই ঘরটা দেখো একটু খেয়াল করে, ইম্পর্টেন্ট দুইটা ফিগার আছে এখানে। এখানে হচ্ছে ব্যাংকের জমা, একটা গেল না, এটা না, অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম খরচ, ব্যয় অগ্রিম, যাই লেখা থাক, অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম খরচ, ব্যয় অগ্রিম, ইংলিশে প্রিপেইড এক্সপেন্স, অ্যাডভান্স এক্সপেন্স। যেমন উদাহরণ হিসাবে আছে অগ্রিম প্রদত্ত অফিসের ভাড়া, মানে কি টাকাটা দিয়েছি, সুবিধাটা আমি এখনো বাকি পাই নাই, পাবো বছরের মধ্যেই পাবো। এটা হচ্ছে এই কারেন্ট অ্যাসেটের আওতায়
এটা আমার অ্যাসেট, টাকা দেওয়া হয়ে গেছে আগে আগে, কিন্তু সুবিধাটা পাইনি, সুবিধাটা পাবো। অগ্রিম প্রদত্ত অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম ব্যয়, অগ্রিম, এটা আমার অগ্রিম হয়ে হয়ে গেছে, এটা অ্যাডজাস্টে থাকে, অ্যাডজাস্টমেন্টটা থাকে, হলো ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্রাপ্য আয়, মানে প্রাপ্য বিনিয়োগের সুদ যা ব্যাংক অ্যাকাউন্টে এখনো যোগ হয় নাই, কাজ শেষ, টাকাটা এখনো পাওয়া বাকি, বা টাকাটা আমি পাবো, বা আয় অর্জিত হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, দ্রুত পাওয়া যাবে, এগুলো হচ্ছে এখানে আসবে। প্রাপ্য আয়, প্রাপ্য বিল, বকেয়া আয়, আয় বকেয়া, ক্রুড, ক্রুড, রিসিভেবল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার একটা সম্পদ, এগুলা এখানে আসবে। আসলে আমরা ওয়ান বাই ওয়ান দেখি কি কি স্থায়ী সম্পদ দিয়ে আমরা শুরু করব। সেখানে কি আছে আমার, এখানে আমরা কোশ্চেনটা বের করে নিয়ে আসি, এই যে কোশ্চেনটা, অ্যাসেটস, কি কি অ্যাসেট আছে দেখলেই বুঝতে হবে, এগুলো নাম দেখলে বুঝতে হবে। নগদ তহবিল, এটা আমার ক্যাশ, ক্যাশ দিয়ে শুরু করছে। আচ্ছা, আমরা স্থায়ী সম্পদ গুলো দেখি। আসবাবপত্র, মাইন্ডেড, এখানে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। স্থায়ী সম্পদের উপর 5% ডিপ্রিসিয়েশন ধার্য করতে হবে, 5% অবচয় আছে এখানে। আমার শুরুতে আছে আসবাবপত্র, 20,500 টাকার আসবাবপত্র আছে, এটা লিখে ফেলি। আসবাবপত্র, আসবাবপত্র 20,500, পুঞ্জীভূত অবচয় কত, এত গুণ 5%, যোগ হবে না, এটা বাদ, যেহেতু ওটা হবে নেগেটিভ ফিগার। একইভাবে আসবে হচ্ছে আমার অফিস সরঞ্জাম, 47,000 টাকার আছে, এই যে 47,000 টাকা, 47,000 টাকার জন্য অফিস সরঞ্জাম, এই দুইটাই আছে, আর কিছু নাই, আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে 47,000, অটোমেটিক গুণ হয়ে আসবে। পুঞ্জীভূত অবচয় এত, এটা হচ্ছে আমার বর্তমানে এক্সপেন্স, এটা হচ্ছে আমার এক্সপেন্সে চলে গেছে, এক্সপেন্সে চলে গেছে দুইটা। এই দুইটা হচ্ছে আমার এখন স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের বর্তমান ব্যালেন্স। কোন তারিখে? 31 ডিসেম্বর 2025 তারিখে। আচ্ছা, আপনার স্থায়ী সম্পদ দেখতেছি না, স্থায়ী সম্পদ নো মোর, তাহলে এটা হচ্ছে আমার মোট স্থায়ী সম্পদের মধ্যে একটা লং টার্ম অ্যাসেট গেল। দীর্ঘমেয়াদী সম্পদ আসলে স্থায়ী সম্পদের মতোই, এখানে আমার বিনিয়োগ আছে, বিনিয়োগের 10% ফিগার, আচ্ছা বেটা, 12 মাস, 12,000, এটা আমার এখানে আসবে, এখানে আসবে। এরপরে আসবে আমার হচ্ছে চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট, সর্বোচ্চ 1 বছর বা স্বাভাবিক পরিচালন চক্রের, অপারেটিং সাইকেল অফ দ্য কোম্পানি 1 বছর, সর্বোচ্চ 1 বছর, এর মধ্যে নগদ টাকায় এগুলো রূপান্তর করা যাবে। নগদ, ক্যাশ, ক্যাশ কি ছিল আমার, আসলে কোয়েশ্চেনে যাই। ক্যাশ ছিল হচ্ছে আমার নগদ তহবিল, কই, এই যে 30,000 টাকা ক্যাশ, ক্যাশ। প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় না, প্রাপ্য, প্রদেয় যাবে লাইবিলিটি, প্রাপ্য হিসাব অ্যাকাউন্টস রিসিভেবল, এ আর, দেনাদার 50,000, সবগুলো আমরা উঠাই 30, 50, তাহলে ফিগারটা কই, এই যে নগদ, নগদ হচ্ছে আমার কই লিখবো, 30, নগদ জমা 30,000, ব্যাংকে জমা, আচ্ছা, নগদ জমা। আর দেনাদার, দেনাদার হচ্ছে ফিগারটা কই, দেনাদার, প্রাপ্য হিসাব 50,000 টাকা। এখানে দেনাদার শব্দটা উল্লেখ করে নাই, কিন্তু প্রাপ্য হিসাব উল্লেখ করেছে, দেনাদার, এখানে একটা লেখা রাখি, এটা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব শব্দটাও এখানে থাকতে পারে, প্রাপ্য হিসাব। দেনাদার ফিগারটা হচ্ছে, দেনাদার ফিগারটা কত, 50। এই যে আমরা অটোমেটিক একটা সিস্টেম আছে যে ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয়,
এই জিনিসটা এখানে যোগ হবে অটোমেটিক। ঠিক আছে, এই যে এইখানে বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, মানে এটা দেনাদারের মধ্যে ঢুকে গেছে। বাকিতে বিক্রয়, তার মানে আমার এখানে ৬০,০০০ টাকা আসলো অ্যাসেট। আর সমাপনী মজুত পণ্য একটা ফিগার আছে, এই যে ইনভেন্টরি, এটাও আমাদের লাগবে। সমাপনী মজুত পণ্য আমাদের কত ছিল? সমাপনী মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য ৩০,০০০। এটা না, আমার লাগবে হচ্ছে সমাপনী মজুত পণ্য। কোথায় আছে? এইখানে অ্যাডজাস্টমেন্ট ২০,০০০ টাকা, মানে সমাপনী মজুত পণ্য ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা। তারপরে আমার এই হচ্ছে আমার সবকিছু লিখলাম। আর কি থাকতে পারে, আর কি সম্পদ থাকতে পারে? প্রাপ্য, এই যে অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম ব্যয়। অগ্রিম প্রদত্ত খরচের কোনো কিছুই এইখানে আমি দেখতেছি না, কিন্তু এইখানে একটা বিষয় আছে। বিষয় কি? ওই যে প্রাপ্য আয়, প্রাপ্য বিল, বকেয়া আয়, অ্যাক্রুড ইনকাম, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ। আয় অর্জিত হয়েছে, টাকাটা পাওয়া যায়নি, দ্রুত পাওয়া যাবে, এইটা বিনিয়োগের সুদ। আমার বিনিয়োগ ছিল কত? এই যে 10% বিনিয়োগ দিয়ে রাখলো 12,০০০, এই 12,০০০-এর সুদটা এখানে, ইন্টারেস্টটা এখানে আসবে। অলরেডি 12,০০০ আমরা এখানে লিখে রাখছি বিনিয়োগ ফিগারটা, যে বিনিয়োগের সূত্রের আয়টা আসবে এখানে, প্রাপ্য আয়ের মধ্যে চলে আসবে। এটা কত? এই যে 12, 1, 2, 3, 12,০০০ গুণ 10%, এইটা আসবে এখানে। তাহলে আমার টোটাল সম্পদ হয়ে গেল কত? কারেন্ট অ্যাসেট হচ্ছে এইটা। আমার অলিক সম্পদ এগুলো নাই, প্রাথমিক খরচ যেটা কোম্পানি গঠনে বিলম্বিত খরচ যেটা নাই। আমার টোটাল সম্পদ হইলো এই যে এই কারেন্ট অ্যাসেট প্লাস বিনিয়োগ প্লাস এইটা, মোট স্থায়ী সম্পদ। মোট আসলো হচ্ছে আমার ১,৮৭,৩২৫। এই ফিগারের সঙ্গে যদি আমার যে সবুজ যা আছে সবগুলো সব হচ্ছে অ্যাসেট, আর ব্ল্যাক ফিগার বা অন্যান্য ফিগার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার দায়। এগুলোর সঙ্গে যে মালিকানা সত্ত্ব অটোমেটিক চলে আসলো, লিঙ্ক আপ করে চলে আসলো। মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি কত আসলো? ১,৪১,৩২৫, এটাও এখানে চলে আসলো। আর এখন আমার বের করতে হবে দায়, সেটা নিয়ে আসি। কি কি আমার দায় আছে সেটা আনতে হবে, দায়টা আনতে হবে। এই যে নগদ তহবিল না, এটা আমার দায় না। প্রাপ্য হিসাব দায় না। প্রদেয় হিসাব, এইটা আমার কিন্তু একটা দায়। প্রদেয় হিসাবটা কত? ৪২,০০০ টাকা। অ্যাকাউন্টস পেয়েবল, নামটা অবশ্যই মুখের মুখ রাখতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল, এই যে প্রদেয় হিসাব। ট্রেড পেয়েবল বলে, ইনকাম স্টেটমেন্ট গুলো দেখলে দেখবে ট্রেড পেয়েবল। এটা হচ্ছে আমার কত? ৪২, ১, ২, ৩, এই হচ্ছে আমার ৪২,০০০ টাকা হচ্ছে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব লিখে রাখি হচ্ছে ৪২,০০০ টাকা। যোগ বিয়োগ করি যদি এখানে থাকে তাহলে বাড়লো। এখানে আমার বাকিতে ক্রয় নাই, বই ফেরত, ক্রয় ফেরত, পাওনাদার যে কমে গেল সেই জিনিসটাও নাই। ক্রয় ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বই ফেরত কোনোটাই নাই। সো এটা জিরো। আমার এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট নাই এখানে। আচ্ছা, এটা গেল। আর আর কোনো কিছু বকেয়া আছে আমার? থেকে দেখি ক্রয় বিক্রয় বেতন, এই যে বকেয়া আছে। বেতন ১০ মাস, ২ মাসের বেতন যে ২ মাসের বেতন যে বাকি, এটা তো লিখতে হবে। তো বকেয়া, কি বকেয়া? ইম্পর্টেন্ট টার্ম। এটা দেখতে হবে। দেখো, অগ্রিম ঠিক করি, হ্যাঁ। অগ্রিম আয়, অনুপার্জিত আয়, আয় অগ্রিম, মানে অগ্রিম বাড়ি ভাড়া। টাকা পেয়েছি কিন্তু কাজ করে দেওয়া বাকি। জিনিসটা সহজে বোঝে। টাকা পাইছি, কাজ করে দেওয়া বাকি। আনআর্নড ইনকাম, আনআর্নড রেভিনিউ, অ্যাডভান্স ইনকাম, আগে ইনকাম করে ফেলছি, অগ্রিম আয় করে ফেলছি। এটা আমার এখন দায় সৃষ্টি করছে, এই কাজটা করে দিতে হবে। টাকা পাইছি, কাজ করা বাকি। তাহলে এটা এইরকম কোন টার্ম এখানে নাই। তো বকেয়া, বকেয়া খরচ, বকেয়া ব্যয়, অ্যাক্রুড খরচ হয়ে গেছে, সুবিধা আমি নিয়ে গেছি, মানে বকেয়া বেতন,
কর্মীর কাজের সুবিধাটা আমি পাইছি, কিন্তু কর্মীর টাকা দেওয়া বাকি, 10 মাসের টাকা দিস, 2 মাসের টাকা দেওয়া বাকি। বকেয়া বেতন এখানে আসবে। বকেয়া বেতন ছিল কত? বকেয়া বেতন ছিল ওই যে 4,000 টাকা, 4,000 টাকা ছিল, এটা আমরা দেখছিলাম। এই 4, 1, 2, 4,000 টাকা বকেয়া বেতন, এইটা দিয়ে দিলাম। এই যে দেখো, চলতি দায় আসলো 46,000 টাকা, মোট দায় আসলো 40,000, কারণ আমাদের দীর্ঘমেয়াদী কোনো দায় নাই। তো 46,000 যোগ শূন্য 46,000ই আসলো, মোট দায় এই 46,000ই। আর মালিকানা সত্ত্ব ও মোট দায় 1,87,325। এই ট্রু, এটা আমি এটা ফর্মুলা দিয়ে রাখছি যে এটা, আর এটা সমান হলে এটা হবে, সত্য দেখাবে। তাহলে 1,87,000 টাকা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি প্লাস লাইবিলিটি। তাহলে এই হচ্ছে এই অঙ্কটার এই রিয়ান এন্টারপ্রাইজের যে সমাধান, এটা আমরা 1 বাই 1 করলাম। আর টোটাল ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট আছে, 3টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যান্সার আমরা বের করে ফেললাম। ঠিক আছে, থ্যাংক ইউ।